জে.বি. প্রিস্টলির লেখা অন ডুইং নাথিং এর আলোচনা চলছিল, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা এবং অনুবাদ। তো সেক্ষেত্রে আমরা ৩টি পর্ব শেষ করেছি। এখন আমরা চতুর্থ পর্বে আলোচনা করছি। আশা করছি এটি শেষ পর্ব হবে। হেনরি থরো। হেনরি থরোকে আমরা দেখছি, ওনার একটি ছবি দেখছি। উনি আমেরিকান ন্যাচারালিস্ট। ন্যাচারালিস্ট বলতে বোঝায় প্রকৃতিবিদ। প্রকৃতিবিদ সম্পর্কে আমার ধারণা খুব বেশি নাই। তারপরেও এটুকু আমি বলতে চাই যে প্রকৃতিবিদ হচ্ছে সে যে প্রকৃতিকে গুরুত্বপূর্ণ ভাবে এবং প্রকৃতিকে অনেক গুরুত্ব দেয়। শুধু তাই না, প্রকৃতির যে অরিজিনাল বিষয়গুলো, মানুষও যে প্রকৃতির একটি অংশ, মানুষেরও যে প্রকৃতির মতো অপরিবর্তনীয় থাকা উচিত, মানুষকে যেমন কৃত্রিমতার মধ্যে বন্দী হওয়া উচিত না, এই বিষয়টি নিয়ে ওনারা লিখে থাকেন। তো তেমনই একজন বিখ্যাত ব্যক্তি হেনরি থরো। তো ওনার ইমেজটা আমরা দেখলাম। তো এখন উনি যেটি বলতে চাচ্ছেন, আমরা দেখেছি যে এর আগে জে.বি. প্রিস্টলি কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে মোস্ট অফ দ্য গ্রেট আমেরিকানস, বেশিরভাগ আমেরিকান লেখকরাই হ্যাভ নট হেজিটেটেড টু প্রেজ আইডলনেস। তার মানে তার মধ্যে কিন্তু একজন আছেন এই থরো, উনি কিন্তু এই অলসতাকে উনি অপছন্দ করেন নাই, উনি বরঞ্চ প্রশংসা করেছেন। and it has often been their faculty for doing nothing, এবং এটা তাদের একটি দক্ষতা ছিল এবং তারা একটা পছন্দ করতো এই বিষয়টি যে তারা কিছুই করবে না, তারা চুপচাপ থাকতো, তারা কিছুই করতো না, and praising themselves for doing it, এবং তারা যে কিছুই করতো না এইটা করার জন্য তাদের যে একে অন্যকে তারা নিজেদেরকে প্রশংসা করতো। that has been their salvation, এবং এটাই তাদের ছিল তাদের সান্ত্বনা, মুক্তি বা সান্ত্বনা। তো এই যে উনি এই কথাটা বললেন, তারপরে উনি বলছেন থরোর কথা বলছেন, থরো কি করেছে? তাহলে দাস মানে এভাবে, থরো উইদাউট হিজ ক্যাপাসিটি ফর আইডলিং। থরো তো যে কাজটি করেছে উনি নেচারটাকে খুব পছন্দ করেছেন এবং অস্থিরতা, তাড়াহুড়া এবং কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, ব্যতিব্যস্ত লাইফ, অতি ব্যস্ত লাইফ, এটি তিনি অপছন্দ করতেন ফর আইডলিং অ্যান্ড ডুইং নাথিং। তার মানে এটাই তার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। থরো যে কিছুই করেন নাই এবং উনি যে এই গুরুত্ব দেন নাই কাজকে, এটি কিন্তু ওনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, ওনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টিই কিন্তু থরোকে বিখ্যাত করেছে। তাহলে থরোকে যে এই বিষয়টি বিখ্যাত করলো, উনি কিন্তু এটিই করেছেন। কি করেছেন? উনি সময় অপচয় করেছেন এবং নেচার নিয়ে থেকেছেন, প্রকৃতি নিয়ে থেকেছেন, প্রকৃতি নিয়ে ভেবেছেন এবং প্রচুর সময় কাজ না করে উনি ব্যয় করেছেন। এই কাজ না ব্যয় করেছেন উনি। উনি কিন্তু কি করতে যান নাই? উনি মিল্কি ওয়েকে ব্যাখ্যা করতে যান নাই। মিল্কি ওয়ে মানে আমরা জানি ছায়াপথ। এই ছায়াপথে কোথায় কি আছে, কোথায় কোন নক্ষত্র আছে, কোথায় গেলে কি হবে, কোনটি কোন নক্ষত্র, এই কোনটি সপ্তর্ষিমণ্ডল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু থরো ব্যাখ্যা করতে যান নাই। তার মানে এইগুলো মূল্যায়ন করতে সে যায় নাই, বরং সে কি করেছে? সে সময় অপচয় করেছে। তাহলে কি এই থরোকে বলা হবে যে সে একজন চোর, সে একজন খারাপ মানুষ, সে সময় চুরি করেছে? এটা কি বলা হবে যে থরো একজন চোর? অ্যান্ড হুইটম্যান, এরপরে বলা হচ্ছে হুইটম্যানের কথা। হুইটম্যান একজন আমেরিকান কবি, উনি আমেরিকার জাতীয় কবি, খুবই বিখ্যাত কবি, খুবই গ্রেট একজন কবি উনি। হুইটম্যান রবড, হুইটম্যান ধরে ডাকাতি করেছে। থরো কি করেছে? চুরি করেছে, এবং হুইটম্যান ডাকাতি করেছে। ইফ হিজ হ্যাবিট অফ লাউঞ্জিং রাউন্ড উইথ হিজ হ্যান্ডস ইন হিজ পকেট, মানে হুইটম্যান কি করতেন? হুইটম্যান যে কাজটি করতেন, উনি প্রচুর সময় নষ্ট করতেন। রবড অফ হিজ হ্যাবিট অফ লাউঞ্জিং রাউন্ড, সে কি করতো? সে তার এই ডাকাতি করতো, মানে কি সে প্রচুর সময় নষ্ট করতো, সে লাউঞ্জ করতো। লাউঞ্জ করা মানে আমরা জানি যে অলস সময় কাটানো। কোথায়? আশেপাশে, মানে আশেপাশে, চারদিকে। উইথ হিজ হ্যান্ডস ইন হিজ পকেট, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে কোনো কাজ নাই, কর্ম নাই, সে এদিক সেদিক ঘুরে বেড়াতো, এদিকে যেত সেদিকে যেত। অ্যান্ড হিজ ইনোসেন্ট ডিলাইট ইন দিস পাস টাইম, এবং সে কি করতো? তার ডিলাইট, তার আনন্দ, সে আনন্দ করতো। এই যে অবসর বিনোদনে সে আনন্দ করে বেড়াতো। এই যে আনন্দ করে বেড়াতো একজন মানুষ, তার কাজ নাই কর্ম নাই, শুধু পকেটে হাত দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে কবিতা লেখে। এ হয়ে গেল জাতীয় কবি, এ হয়ে গেল গ্রেট পোয়েট। তাহলে এটা কিভাবে সম্ভব?
তাহলে যদি এটি হয়ে থাকে, যদি এই যে আমাদের সমস্ত বড়, বড় মানুষেরা বলছে যে কাজই কাজ করতে হবে, কাজ করে সমস্ত কিছু, কাজই পৃথিবী, কাজই জীবন। তো এই মানুষগুলো কি বলছে? would be merely a large sized ass, তাহলে তো হুইটম্যান হতে হচ্ছে একটি বড় সাইজের গাধা। একটি বড় সাইজের গাধা হতো। তো এই কথাগুলো খুব আইরনিক কথাবার্তা। এগুলো কিন্তু উনি খুব দুঃখ করে বলেছেন যে, যেভাবে আমাদেরকে আঘাত করা হয়েছে, আমাদেরকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, আমরা বাইরে বেড়াতে গিয়েছিলাম, আমরা মজা করতে গিয়েছিলাম, এই বিষয়টা নিয়ে যেভাবে কথা বলা হয়েছে, তাহলে তো এই যে এই ভদ্রলোকরা যে হুইটম্যান এত বড় একজন কবি, যাকে বলা হয় আমেরিকার জাতীয় কবি, যে কবিদের কবি, সেই কবিকে তাহলে তো একদম বড় সাইজের গাধা বলতে হবে। কারণ সে কি করেছে এই সময় তো চুরি করেনি, সে সময় ডাকাতি করেছে। এরপরে উনি বলছেন, ওনারা এখন অনেক উদাহরণ দিয়েছেন। অনেক উদাহরণ দেওয়ার পরে উনি এখন ডিসিশনে এসেছেন যে অ্যাকচুয়ালি কি বলতে চান উনি। উনি বলছেন, "এনি ফুল ক্যান বি ফাসি"। তার মানে গাধারা খুব ব্যস্ত হয়, গাধারা খুব তাড়াহুড়া করে থাকে। গাধারা, বোকারা খুব তাড়াহুড়া করে থাকে, এরা খুব অতি ব্যস্ত হয়। অ্যান্ড রিড হিমসেলফ অফ এনার্জি অল ওভার দ্য প্লেস। এবং সে কি করে? তার সমস্ত শক্তি, তার যে এনার্জি আছে, তার যে উদ্যম আছে, শক্তি আছে, সে কি করে? যেখানে পায় সেখানে শুধুমাত্র আহ, মুক্ত করে। তার মানে সে শুধু প্রচুর কাজ সে করে এবং প্রচুর পরিশ্রম করে সে তার শক্তিটাকে ক্ষয় করে, শক্তিটাকে বের করে দেয়। বাট এ ম্যান হ্যাজ টু হ্যাভ সামথিং, কিন্তু একজন মানুষের কিছু থাকা দরকার। কি থাকা দরকার? হ্যাভ সামথিং, হ্যাজ টু হ্যাভ, কিছু থাকা দরকার। ইন হিম, তার ভিতরে থাকা দরকার। বিফোর হি ক্যান সেটেল ডাউন টু ডু নাথিং। এখন লেখক বলছে যে একজন গাধারা কি করে থাকে? গাধারা প্রচুর পরিশ্রম করে এবং প্রচুর ব্যস্ত থাকে। কিন্তু একজন মানুষ যে ব্যস্ত থাকবে না, সে ব্যস্ত না থেকে কি করবে? এই ব্যস্ত থাকার আগে তাকে স্থির করার আগে তার কিছু থাকতে হয়। কিছু থাকতে হয়। সে কি থাকতে হয়? তার মধ্যে কি থাকতে হয়? তার মধ্যে দুটো জিনিস থাকতে হয়। না থাকলে তিনি এই সেটেল করতে পারবে না। কি সেটেল করতে পারবে না? যে আমি ভবঘুরে হব। আমি ভবঘুরে হব তার মানে আমি কিছু করব না। আমি যে কিছু করব না, অলস থাকবো, এটি করার জন্য একজন মানুষের একটি সাহস দরকার হয় এবং সম্পদ দরকার হয়। সেই সম্পদটি কি সম্পদ? He must have reserves, তার ব্যাংকে টাকা থাকতে হবে। ব্যাংকে টাকা থাকতে হবে তার মানে তার টাকা থাকতে হবে, তার সম্পদ থাকতে হবে, সঞ্চয় থাকতে হবে। যে সঞ্চয়গুলো সে কি করতে পারবে? ড্র করতে পারবে, তুলে, তুলে খরচ করতে পারবে। মাস্ট বি অ্যাট হার্ট এ পোয়েট, এবং তাকে কি হতে হবে? অবশ্যই তাকে স্বভাব কবি হতে হবে। মন থেকে কবি হতে হবে। আমার মনে হলো যে কবিদেরকে অনেকেই খুব ভালোবাসে। কবিদেরকে সবাই এত সম্মান করে। কবিদের বই, কবিদের লেখা কবিতা আমরা পাঠ্য বইয়ে পড়ি। মানুষ তাকে এত সম্মান করে, এত সেলিব্রেট করে। তো আমি কি করব? আমি তাহলে একটু কবি হয়ে যাই। এই ধরনের কবি দিয়ে কিন্তু হবে না। এই ধরনের লোকের দ্বারা এইরকম সময় অপচয় করা সম্ভব হবে না। কারণ সময় অপচয় করার জন্য, যেকোনো কিছু খরচ করার জন্য, যেকোনো কিছু স্পেন্ড করার জন্য, অপচয় করার জন্য হার্ট লাগে। সেই হার্টটা কার থাকে? যার ধন থাকে, যার সম্পদ থাকে। তার মানে তার রিজার্ভ থাকতে হবে, এবং রিজার্ভ থাকলে শুধু হবে না, তার হার্ট হতে হবে একজন পোয়েটের হার্ট। একজন একজন দিনমজুরের হার্ট দিয়ে কখনো কি করা যাবে না? কখনো এই সময় অপচয় করা যাবে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দেখছি আমরা এখন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তো আমরা জানি রোমান্টিক রোমান্টিক কবিদের বস উনি। রোমান্টিক কবিদের বস, তার মানে রোমান্টিকতার শুরু করেন উনি। এবং এমনই একজন কবি, এমনই একজন বড় কবি যিনি, তিনি নিজে যে একটি যুগ শুরু করলেন, এটি ঘোষণা দিয়ে যুগ শুরু করেছেন। যে আমি ঘোষণা দিলাম যে আজ থেকে ১৭৯৮ সাল থেকে রোমান্টিক এজ শুরু হলো, ক্লাসিক্যাল এজের শেষ হলো। তো এটি একজন গ্রেট পারসন, একজন অতি দীপ্তিময়, অতি দৃঢ়প্রত্যয়ী মানুষ ছাড়া কিন্তু সম্ভব না। তো আমরা দেখছি, এই ভদ্রলোককে দেখলাম, তার স্টাইল, তার চাওয়ার স্টাইল দেখে বুঝতে পারছি হি ইজ এ ম্যান অফ গ্রেটনেস। এরপর আমরা ওয়াটসওয়ার্থের কথা বলছে উনি। জে.বি. প্রিসলি এখন ওয়াটসওয়ার্থের কথা বলছে। ওয়াটসওয়ার্থ টু হুম উই গো, ওয়াটসওয়ার্থের কাছে যখন আমরা যাই, এখন কিন্তু উনি আমেরিকান কবিদের কাছ থেকে চলে আসলেন ইংল্যান্ডের কবির কাছে। ওয়াটসওয়ার্থ একজন ইংল্যান্ডের কবি। টু হুম উই গো, যখন আমরা তার কাছে যাই, when most other poets fail us, fail us,
এখানে ফেইলটা কিন্তু আমরা দেখলাম যে ফেইল ট্রানজিটিভ ভার্ব। এই ফেইল এর পরে আছ আছে। তার মানে অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব আছে। তার মানে এটি কিন্তু অর্থটা ভিন্ন হয়ে যাবে। তার মানে বেশিরভাগ কবি যখন আমাদেরকে হতাশ করে, আমরা যখন বেশিরভাগ কবির কাছ থেকে মানসিক শান্তি পাই না, আমরা আমাদের মনের সন্তুষ্টি, স্বস্তি, পরিতৃপ্তি পাই না, তখন আমরা কি করি? ওয়ার্ডসওয়ার্থ এর কাছে চলে যাই। হে ওয়ার্ডসওয়ার্থ, ডু সামথিং ফর আস। এবং আমরা দেখি, হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ তার অসংখ্য সনেট নিয়ে, তার টিনটার্ন অ্যাবি নিয়ে, তার লুসিকে নিয়ে, তার ইমর্টালিটি ওডকে নিয়ে সে বসে আছে আমাদের জন্য। ইয়েস, দেখো এখানে তোমাদের জন্য সমাধান আছে। এটি তোমরা উপভোগ করো। ইয়েস, আমরা তখন সেই কবিতাগুলো পড়ি, পড়ে দেখি যে ইয়েস আমাদের মনটা ভালো হয়ে গেছে। নিউ দ্য ভ্যালু অফ ডুইং নাথিং। এবং ওয়ার্ডসওয়ার্থের সাথে যখন আপনি ঘুরবেন, তখন আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি লাইফে এত কাজ করার কোনোই অর্থ নাই। লাইফে এত কাজ করাটা গুরুত্বহীন। বরং ওয়ার্ডসওয়ার্থের সাথে যদি আমি বনে বাজারে ঘুরে বেড়াতে পারতাম, যদি সেই ঘাসের মাঝে সেই যে শস্য খেতে যদি আমি ঘুমাতে পারতাম, সেই আম বাগানে যদি আমি ঘুরে ফিরে বেড়াতে পারতাম ওয়ার্ডসওয়ার্থের সাথে, তখনই মনে হতো যে জীবনটা ধন্য হয়েছে। জীবনের একটি অর্থ পেয়েছি। এত কাজ করে আমি কি করেছি জীবনে? বরং আমি যদি এইরকম ওয়ার্ডসওয়ার্থের সাথে ঘুরতে পারতাম, ইট উড বি মোর ফ্রুটফুল। এই লাইফটা বেশি ফলদায়ক হতো। নিউ দ্য ভ্যালু অফ ডুইং নাথিং। কিছুই না করার মূল্য বুঝতেন ওয়ার্ডসওয়ার্থ। নোবডি ইউ মে সে কুড ডু ইট বেটার। আপনি বলতে পারেন, হ্যাঁ, এই কাজটি কিন্তু আর কেউই এত ভালো করে করতে পারে নাই। অ্যান্ড ইউ মে ডিসকভার ইন হিজ ওয়ার্ক দ্য বেস্ট অ্যাকাউন্ট অফ দ্য ম্যাটার। এবং আপনি দেখবেন যে এই বিষয়টি, মানে ঘুরে ফিরে বেড়ানো, অসময়ে কাজে না লাগানো, এদিক সেদিক ঘুরে ফিরে প্রকৃতি উপভোগ করা, এই কাজটি এত সুন্দর করে বর্ণনা করা অন্য কেউই ভালো করে করতে পারেননি। ইউ মে ডিসকভার, আপনি আবিষ্কার করবেন যে ইন হিজ ওয়ার্ক করে তার লেখাগুলোতে দ্য বেস্ট অ্যাকাউন্ট অফ দ্য ম্যাটার। এই বিষয়টি সবচেয়ে বেশি বর্ণনা পেয়েছে যে সে কোথায় কোথায় ঘুরেছে। তার লেখাগুলোতে কোনো ধরনের আমরা বৈষয়িকতা খুঁজে পাই না। হি লিভড লং এনাফ। এই আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ অন্যান্য কবিদের যারা ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে যারা ছিলেন রোমান্টিক কবিরা, বায়রন কম বয়সে মারা গেছেন। আর জন কিটস অনেক কম বয়সে মারা গেছেন। শেলি ড্রাউন্ড হয়েছেন এবং উনিও হয়তো ২৬ বছর বয়সের মতো এরকম বয়সে উনি মারা গেছেন। শুধু আবার আমাদের যে এস.টি. কোল্ড্রিজ উনিও কনজিউমশন রোগে, যক্ষ্মা রোগে উনিও মারা গেছেন। তো এই যে এই মানুষগুলো কিন্তু খুব দ্রুত মারা গেছেন। শুধু ওয়ার্ডসওয়ার্থই প্রায় ৮০ বছর বেঁচে ছিলেন। তাহলে এই ওয়ার্ডসওয়ার্থের কথা বলছে এখানে যে হি লিভড লং এনাফ। তিনি অনেক দিন বেঁচে ছিলেন টু রিট্রাক্ট মোস্ট অফ হিজ ইয়ুথফুল অপিনিয়নস। তো আমরা জানি যে আমরা যৌবনে যে বিষয়গুলো মনে করি যে এটি সঠিক, সেই বিষয়গুলো যে আমরা অনেক বয়স হলে সঠিক মনে করব, তা কিন্তু না। আমাদের ধারণা, আমাদের মতামত কিন্তু চেঞ্জ হয়। আমরা ছোটবেলায় একটা মতামতে বিশ্বাস করতাম। সেই মতামত আমি এখন আর বিশ্বাস করি না। ছোটবেলায় আমি ভাবতাম যে সে ভুল বলছে। এখন দেখছি যে না, সেই ঠিক বলেছে, আমিই ভুল বলেছিলাম তখন। তার মানে এই যৌবনকালের যে সমস্ত মতামতগুলো ছিল, সেখান থেকে ওয়ার্ডসওয়ার্থ কি করেছিল? উনি বের হয়ে এসেছিলেন। উনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। But I do not think that he ever went back on his youthful notion. কিন্তু আমার মনে হয় না যে তিনি কখনো went back on his youthful notion that a man could have no healthier and more spiritualizing employment than idling about and starting at nature. তবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার আগে আমি একটু কথাটা বলে নেই যে অ্যাকচুয়ালি উনি কি বলতে চাচ্ছেন। এখানে প্রিসলি বলতে চাচ্ছেন, প্রিসলি মানে আমাদের এই অন ডুইং নাথিং এর লেখক বলতে চাচ্ছেন যে ওয়ার্ডসওয়ার্থ অনেক দিন বেঁচে ছিলেন। উনি বয়স হয়ে যাওয়ার পরে উনি কিন্তু অনেক কবিতাও লিখলেন। সেই কবিতাগুলোতে উনি অনেক কথাই লিখলেন। তার মধ্যে একটা কথা লিখেছিলেন উনি যে ওল্ড এজ হ্যাথ ইটস ওন গ্লোরি। ওল্ড এজ হ্যাথ ইটস ওন গ্লোরি, তার মানে হচ্ছে বার্ধক্যেরও একটি গৌরব আছে। বার্ধক্যের একটি গৌরব আছে। আমরা যেমন যৌবনের গৌরবে সবসময় যৌবনকে নিয়ে আমরা যৌবনের প্রশংসা করি, যৌবনের গীত গাই, কিন্তু বার্ধক্যেরও গীত আছে, বার্ধক্যেরও প্রশংসা আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে সেটি হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ তার শেষ জীবনে এসে
উনি এই তার যৌবন বয়সে যে সমস্ত কনসেপ্ট গুলো, মতামতগুলো দিয়েছিলেন, সেগুলোকে অনেকগুলোই ফিরিয়ে নিয়েছেন। উনি বলেছেন যে, "না, আমি যে আমার ৩০ বছর বয়সে, ২৫ বছর বয়সে, ২০ বছর বয়সে যে কথাগুলো বলেছিলাম, যে লেখাগুলো লিখেছিলাম, এই লেখাগুলো আসলে আমি এখন আর মানতে পারি না। এখন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি সেগুলো ঠিক ছিল না।" এটি উনি বলেছেন। কিন্তু উনি কখনো বলেন নাই, উনি কখনো বলেন নাই, উনি যে বলেছিলেন যে অনেক কিছুই বলেছেন। কিন্তু এই বিষয়টি কিন্তু উনি কখনো বলেন নাই এবং কখনো এটি বলবেনও না। সেটি হলো যে প্রকৃতির একটি শক্তি আছে। সেই শক্তি হচ্ছে প্রকৃতি মানুষকে শারীরিকভাবে আরোগ্য করে। প্রকৃতি মানুষকে অসুস্থতা থেকে মুক্ত করে। মানসিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, আত্মার অসুস্থতা থেকে প্রকৃতি মানুষকে বাঁচায়, মুক্ত করে। এই যে প্রকৃতি মুক্ত করে, এই বিষয়টি উনি যৌবনে যেমন বলেছেন, এই বার্ধক্যেও তিনি একই কথা বলেছেন। তার মানে উনি কখনো এটি চেঞ্জ করেন নাই। অনেক কিছুই চেঞ্জ করেছেন। অনেক অপিনিয়নই উনি চেঞ্জ করেছেন। কিন্তু উনি বলছেন কি, "But I do not think that" কিন্তু আমার মনে হয় না he ever went back on his youthful notion. notion মানে ধারণা। নোশন শব্দের অর্থ হচ্ছে ধারণা। তিনি এই ধারণাটাকে কখনো উম ব্যাক করেন নাই, মানে ফেরত নেন নাই। উনি কখনো রিট্রাক্ট করেন নাই, প্রত্যাহার করে নেন নাই যে a man could have no healthier and more spiritualizing employment. তার মানে একজন মানুষ এর চেয়ে বেশি স্বাস্থ্যবান এবং আধ্যাত্মিক উন্নয়নকারী কোনো ব্যস্ততায় থাকতে পারে না than idling about. তার মানে অলস থাকার চাইতে কেউ মানে আত্মিক উন্নয়ন করতে পারে না। তো আমরা জানি যে কেউ যদি দ্রুত দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, নড়াচড়া করে, তার জন্য কিন্তু প্রার্থনা না, আর তার জন্য কিন্তু ধ্যান না। আর ধ্যান করার জন্য আমরা জানি সেই হেরা গুহায় চুপচাপ আইডল অ্যাওয়ে করেছেন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারি যে যেকোনো জিনিসের জন্য কিন্তু যেকোনো এই যে আইডলিং এর দরকার আছে। মানে আধ্যাত্মিক উন্নয়নের জন্য আইডলিং এর দরকার আছে। চুপচাপ থাকার দরকার আছে। এটাই বলছেন। দেন আইডলিং অ্যাবাউট এন্ড স্টার্টিং এট নেচার, এবং এটি শুরু হতে হবে কোথা থেকে? প্রকৃতি থেকে শুরু হতে হবে। স্টার্টিং এট নেচার, প্রকৃতি থেকে শুরু হতে হবে। অন্য কোথাও থেকে না, কাজ থেকে না। তো আমরা কিছু কবিতার কথা বলেছিলাম যে এই কবিতাগুলোতে কিন্তু শেক্সপিয়ার সরি ওয়াটসওয়ার্থ বেশ কিছু কথা বলেছেন। সেগুলো আমরা এখানে দেখছি যে টিনটারন্যাপে, ইমমর্টালিটি ওডস, সনেটস, মাইকেল, এই সমস্ত বিভিন্ন কবিতায় উনি কিন্তু এগুলো বলেছেন। তো সনেটগুলো তো অনেকগুলো সনেটগুলো ছিল। আর লুসি কবিতাগুলো অনেক সুন্দর। ইটস ট্রু দ্যাট, এই কথা সত্য যে হি ইজ ভেরি অ্যাংরি ইন ওয়ান পোয়েম উইথ সাম জিপসিস। তো এই কথাটি উনি বলছেন, ব্র্যাকেট দিয়ে বলছেন যে ওয়াটসওয়ার্থ কিন্তু দেখা গেছে যে সে রেগে গেছে। সে রাগ দেখিয়েছে। কাদের উপর রাগ দেখিয়েছে? যে কিছু বেদুইনকে সে দেখল। এই বেদুইনরা কি করছে? তারা একেবারেই কিছু না করে বসে আছে এবং সময় কাটাচ্ছে। এই যে, "It is true that he is very angry in one poem with some gypsies." কিছু বেদুইনের সাথে সে রেগে গেছে। এই সমস্ত বেদুইনদের যাওয়ার সময় দেখলাম তারা কাজ করছে না। They had apparently done absolutely nothing. দেখে মনে হচ্ছে তারা কিছুই করছে না। একদম কিছু করছে না। From the time he passed them, যখন সে তাদেরকে পাস করে গেছে, মানে অতিক্রম করে গেছে, তখনও কিছু করছিল না। At the beginning of his work, যখন সে হাঁটতে শুরু করেছিল এবং হাঁটতে, হাঁটতে যে যখন ফিরে আসলো, সে ১২ ঘন্টা পরে সে ফিরে আসলো। ওয়াটসওয়ার্থ সেই ১২ ঘন্টা পরে যখন ফিরে এসে দেখলো যে এই লোকগুলো কিছুই করছে না। তার মানে তখন সে রেগে গেল। এই বেদুইনগুলো কি ভাবে? এরা তো কোনো কাজই করে না। এরা worthless, এরা কোনো কাজের না। কিন্তু প্রিসলি বলছেন যে এটি ওয়ার্ডসওয়ার্থের জাতিগত পক্ষপাত, রেশিয়াল প্রেজুডিস, জাতিগত বিদ্বেষ। এই বেদুইনগুলো তো ইংলিশ না। বেদুইনরা তো ইংরেজ জাতের লোক না। এজন্য ওয়ার্ডসওয়ার্থের মধ্যে তাদের প্রতি একটা ক্ষিপ্ত ভাব এসেছে, মানসিক বিদ্বেষ এসেছে, এবং এই বিদ্বেষ থেকেই সে কিন্তু বলেছে যে তারা আসলে অপচয় করতে সময় তাদের প্রতি তার এই মনোভাব থেকেই কিন্তু তার এই বিষয়টা চলে এসেছে। টেন্সড, টিনটনে কালিমা লাগানো। তার মানে হচ্ছে এই ওয়ার্ডসওয়ার্থ এর কথাই বলছে উনি যে ওয়ার্ডসওয়ার্থ এর মানসিকতায় এখানে কালিমা লেগে গেছে। তার মানে সে আ প্রেজুডিস দেখিয়েছে এই সমস্ত বেদুইনদের প্রতি, এই অশিক্ষিত বেদুইনদের প্রতি সে প্রেজুডিস দেখিয়েছে। I suspect
আমার সন্দেহ হয় উইথ এনভি, উনি হিংসা নিয়ে এই কাজটা করেছিলেন। যে এই মানুষগুলো কোনো কাজ করে না, এরা এত সুখে থাকে, এরা এত মজায় থাকে, বউ বাচ্চা সবকিছু নিয়ে এরা কত ভালো থাকে, এদের কোনোই কাজ নাই কর্ম নাই, কি খায় না দায় খায়, তারপরে কত ফুর্তিতে থাকে, কি কি করে টরে থাকে এই বেদুইন গুলো, এদের প্রতি সে এনভি করেছে। কারণ এত শিক্ষিত ওয়াটসওয়ার্থ, উনি অ্যাকচুয়ালি উনি লাইফে কি করেছেন, ফর দো হি হ্যাড নট ডান মাচ, ফর দো হি হ্যাড নট ডান মাচ, তার মানে কি, যদিও সে অনেক কিছুই করতে পারে নাই, দে হ্যাড ডান ইভেন লেস, মানে সে অনেক কিছুই করতে পারে নাই, কিন্তু এরা কিন্তু হ্যাড ডান ইভেন লেস, অনেক কম কিছু করেছে, অনেক কম কিছু করেও কিন্তু তারা অনেক ভালো আছে। ইফ হি ওয়ার অ্যালাইভ, এখন বলা হচ্ছে কার কথা, এখন বলা হচ্ছে ওয়াটসওয়ার্থের কথা বলা হচ্ছে, যদি তিনি জীবিত থাকতেন, ওয়াটসওয়ার্থ যদি জীবিত থাকতেন, আই হ্যাভ নো ডাউট, আমার কোনো সন্দেহ নাই, হি উড প্রিচ হিজ ডক্ট্রিন, তিনি তার মতবাদ আরো প্রচার করতেন, মোর ফ্রিকুয়েন্টলি, আরো বেশি বেশি প্রচার করতেন, আরো বারবার প্রচার করতেন। তার মানে আমরা জানি যে একজন মানুষ তার যে ডক্ট্রিন মতবাদ এটি কিন্তু প্রচার করতে চায়, সবাইকে জানাতে চায়। ইফ হি ওয়ার অ্যালাইভ টুডে, তিনি যদি আজ জীবিত থাকতেন, আই হ্যাভ নো ডাউট, আমার কোনো সন্দেহ নাই যে হি উড প্রিচ হিজ ডক্ট্রিন, তিনি তার মতবাদ প্রচার করতেন মোর ফ্রিকুয়েন্টলি, বেশি বারবার প্রচার করতেন, অ্যান্ড মোর ফ্রিকুয়েন্টলি দ্যান এভার, মানে বারবার বারবার বেশি বেশি তিনি প্রচার করতেন এখনকার এই সময়টাতে, এখনকার এই যুদ্ধ বিগ্রহের সময়টাতে। কারণ উনি জানতেন যে আর্লিং অ্যাওয়ারটা কত গুরুত্বপূর্ণ, উনি জানতেন যে অলস থাকার কত গুরুত্ব, অ্যান্ড হি উড প্রবাবলি অ্যাটাক মিস্টার সেলফ্রিজ। তো এই মিস্টার সেলফ্রিজের সেই আক্রমণ কিন্তু ঠেকানোর জন্যই এতক্ষণ প্রিসলি এই এত কথাগুলো বলছেন, এবং উনি এখন বলছেন যে যদি ওয়ার্ডসওয়ার্থ বেঁচে থাকতেন, তাহলে সে সম্ভবত মিস্টার সেলফ্রিজকে আক্রমণ করতেন এবং আমাদেরকে রক্ষা করতেন, আমাদের দুই বন্ধুকে এই লোকটার আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতেন, ডিফেন্ড অর্থ রক্ষা করা, আমাদেরকে প্রতিরক্ষা করতেন। এবং উনি হয়তো কি করতেন, বিগিনিং লাস্ট উইক দে লয়টার্ড অন এ লাভ, অন এ লাভ ওয়াইড মোর, তার মানে উনি একটি হয়তো কবিতা লিখলেন, সেই কবিতাটার নাম হচ্ছে লাস্ট উইক, যে কবিতাটা শুরু হতো। এখানে আমরা দেখছি যে প্রিসলির যে মনের বিষয়টা, যে ওয়াটসওয়ার্থ যদি এখন বেঁচে থাকতো, বেঁচে থাকলে সে মিস্টার সেলফ্রিজকে আচ্ছা মতো বকতো এবং সে তাদেরকে রক্ষা করত, এবং সে আরো যে কাজটা করত, যেহেতু এই দুই বন্ধু ওই যে সেই পাহাড়ে মজা করে করে ঘুরেছে, মজা করে ফুর্তি করে চিত হয়ে শুয়ে শুয়ে আকাশ দেখেছে, এবং তারা সিগারেট খেয়েছে, স্যান্ডউইচ খেয়েছে, চকলেট খেয়েছে, এই যে এই সময়টা যে তারা ব্যয় করেছে, অহেতুক ঘুরে ফিরে সময় ব্যয় করেছে, এই বিষয়টি নিয়ে যেখানে মিস্টার সেলফ্রিজ তাদেরকে বিদ্রূপ করছে, তাদেরকে আক্রমণ করছে, আর ওয়ার্ডসওয়ার্থ কি করতেন, ওয়ার্ডসওয়ার্থ একটি কবিতা লিখতেন, একটি সনেট লিখতেন। এই সনেটের শুরুটা কি হতো, গত সপ্তাহে তারা তারা বলতে এই যে দুইজন প্রিসলি এবং তার বন্ধু আর্টিস্ট বন্ধু, তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছে অন এ লাভ ওয়াইড মোর, তার মানে একটি লাভ মানে কি, ভালোবাসা, ওয়াইড মানে প্রশস্ত, প্রশস্ত মোর, প্রশস্ত প্রান্তরে তারা কি করেছে, ঘুরে বেরিয়েছে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছে। এই ছিল কবিতার প্রথম লাইন হতো, ইন এ সিরিজ অফ ক্যাপিটাল সনেটস, এবং সে এইগুলো ব্যবহার করত একটি কবিতায় না, এ সিরিজ অফ সনেটস, মানে বেশ কিছু সুন্দর সুন্দর সনেটের শুরুতে কিন্তু সে এই কথাটি ব্যবহার করত। হুইচ উড নট, যা হতো না, বাই দ্য ওয়ে অ্যাট্রাক্ট দ্য স্লাইটেস্ট অ্যাটেনশন, তার মানে যেগুলো সামান্যতম মনোযোগও আকর্ষণ করতো না মানুষের। কেন আকর্ষণ করতো না, কারণ মানুষ এই সময় অপচয় করাটাকে পছন্দ করে না, তারা পছন্দ করে কাজ আর কাজ, কাজ আর অ্যাক্টিভিটি। হি উড টেল আস, তিনি আমাদেরকে বলতেন দ্যাট হি উড, দ্য ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড উড বি বেটার অফ, তিনি আমাদেরকে একটা কথা বলতেন যে পৃথিবীটা আরো সুন্দর হতে পারত, ইফ ইট স্পেন্ড এভরি পসিবল মোমেন্ট ইট কুড, যদি এর প্রত্যেকটা সময় সে ব্যয় করত, অপচয় করত, নষ্ট করত। দিস নেক্সট 10 ইয়ার্স, এই যে পরের যে 10 বছরগুলো, এখন যে 10 বছর আছে, লাইং ফ্ল্যাট অন ইটস ব্যাক অন এ মুর,
এবং যদি পৃথিবীর মানুষেরা কি করতো, তাদের তাদের তারা শুয়ে থাকতো। কোথায় শুয়ে থাকতো? তারা এই খোলা প্রান্তরে চিত হয়ে শুয়ে থাকতো, ডুইং নাথিং, কিছুই না করে যদি শুয়ে থাকতো, তাহলে পৃথিবী আরো ভালো থাকতো। অ্যান্ড হি উড বি রাইট, এবং এই কথাটা বললে তিনি সত্যি কথাই বলতেন। তিনি সঠিক কথাটাই বলতেন। তো ট্রিটি অফ ভার্সাই, তো ভার্সাই চুক্তি সম্পর্কে আমরা পড়েছি। তো আমি একটু ধারণা দিয়ে নিই ভার্সাই চুক্তিটা কি। প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়েছে এমন শান্তি চুক্তিগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল ভার্সাই চুক্তি। এই চুক্তি জার্মানি এবং মিত্রশক্তির মধ্যে যুদ্ধের অবসান ঘটায়। এটি ফ্রান্সের ভার্সাই নগরীতে ২৮শে জুন ১৯১৯ সালে স্বাক্ষরিত হয়েছিল। তো আপনাদের সাথে এই লম্বা কয়েকটি সেশন করলাম আমরা। তো কেমন লেগেছে এটা জানাবেন, এবং আরো কি করলে ভালো লাগবে আপনাদের এই সেশনগুলো সেটি আমাদের জানালে ভালো হবে। আর আমরা আপনাদেরকে আরো একটি সুসংবাদ দেই, সেটি আমাদের হচ্ছে একটি চ্যানেল আছে, তার নাম হচ্ছে কোয়ালিটি ম্যান। কোয়ালিটি ম্যান। তো এই কোয়ালিটি ম্যান চ্যানেলটিতে মূলত যারা বিসিএস পরীক্ষা দিবে, অ্যাডমিশন টেস্ট দিবে, এদের জন্য আমরা বিভিন্ন ধরনের আইটেমগুলো সেখানে প্রেজেন্ট করে থাকি। তো আপনারা যদি এই নিজেরা এগুলো সাবস্ক্রাইব করে নেন এবং আপনার বন্ধু-বান্ধব, ভাই-বোন, বড় ভাই-বোনদেরকে, ছোট ভাই-বোনদেরকে যদি এটি পরামর্শ দেন এটি নেওয়ার জন্য। এখানে সাধারণত হাই স্কুল, কলেজ এবং অ্যাডমিশন এবং কম্পিটিটিভ এক্সাম বা যারা বিসিএস দিবে এদের জন্য এটি করা হয়েছে। তো এটি আপনাদের জন্যও ভালো, এটি সবার জন্যই ভালো। তো আপনারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে নিবেন, এবং অবশ্যই আপনাদের এই যে চ্যানেলটি ভার্চুয়াল ভার্সিটি, এটি কিন্তু চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটি কিন্তু আপনাদের বড় দরকার হবে না, এবং হোয়াইট বোর্ড পেজটি লাইক করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। উইশ ইউ গুড লাক।